সুপ্রভাত, সিটিভিএনে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এডুকেশন অনলাইন নিয়ে আমি ভাস্বতী। প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলোচনা করে থাকি এবং এই করোনা পরিস্থিতিতে আমাদের জীবন যুদ্ধের চ্যালেঞ্জটা আরও বেড়ে গিয়েছে। তবে সমস্ত কিছুর সাথেই আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছি, আর অবশ্যই তোমাদের পাশে রয়েছেন সিটিভিএনের এই অনবদ্য অনুষ্ঠান, এবং যাদের ছাড়া এই অনুষ্ঠান করা একেবারেই সম্ভব নয়। শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক দিন স্টুডিওতে এসে তোমাদের যে সমস্ত অসুবিধে রয়েছে বা বিভিন্ন বিষয়ের ওপর সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা। আমরা প্রত্যেকেই জানি যে পদার্থবিদ্যা কিন্তু দশমের পর থেকে একটা ভাস্ট ওয়েতে আসে, এবং সেক্ষেত্রে যেহেতু প্রসারতাটা অনেক থাকে এবং একাদশের সময়টা থেকে যেহেতু কেরিয়ার গঠনের একটা সময় চলে আসে, সুতরাং এই সময় থেকে কিন্তু ভিতটা শক্ত করা ভীষণভাবে দরকার। আর আজকে এই পদার্থবিদ্যা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন স্যার সৈয়দ কজলে ইলাহি। স্যার, প্রথমেই আপনাকে স্টুডিওতে স্বাগত। আর আজ যে বিষয় নিয়ে পড়ানো হবে সেটা গ্র্যাভিটেশন, মহাকর্ষ, এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তোমরা প্রত্যেকে নোটবুক খোলা রাখবে এবং বইও খোলা রাখবে। স্ক্রিনে যাওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা ফোন করতে পারো তোমাদের এই চ্যাপ্টার ভিত্তিক কোনো অসুবিধে হলে, তাহলে এই বিষয়টা আরও কম্প্যাক্ট হবে। স্যার, ক্লাস শুরু করুন। হ্যাঁ, ধন্যবাদ। তো ম্যাডাম তো সব বলেই দিয়েছেন তোমাদেরকে। আজকে শুরু করছি আমি মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। ঠিক আছে, দেখো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন সম্বন্ধে আমরা মোটামুটি সকলেই একটু না একটু জানি। আমরা ক্লাস 8-এও এর সামান্য পরিমাণ টাচ ছিল যে কী পরিমাণ বা মহাকর্ষ কী জিনিস এটসেট্রা এটসেট্রা। আমরা 11 এটাকে কী করবো, একটু ভাস্ট লেভেলে পড়বো। ম্যাডাম যেটা বলেন যে হ্যাঁ, 11-এর সিলেবাস সত্যিই খুব ভাস্ট। যদি অ্যাকচুয়াল চ্যাপ্টার গোনা হয় তাহলে প্রায় 25খানা চ্যাপ্টার আছে আমাদের। তো এটা কভার করতে সত্যি খুব সময় লেগে যায়। ঠিক আছে, তো বেশি না কিছু বলে আমরা সোজাসুজি পড়াশোনায় চলে যাই। ঠিক আছে, তো মহাকর্ষ জিনিসটা কি যদি আমরা একটু বলি। ঠিক আছে, এইটা হচ্ছে এক প্রকারের অ্যাট্রাকটিভ ফোর্স। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা আকর্ষণ বল। ঠিক আছে, তো এই গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশন দুটো বস্তুর মধ্যে সবসময় কী করে, আকর্ষণ করে। যেমন ধরো আমি এখানে বসে আছি স্টুডিওতে, ধরো আমি চেয়ারের ওপর বসে আছি। তো এই যে চেয়ারের ওপর বসে আছি, চেয়ারও আমাকে আকর্ষণ করছে, আমিও চেয়ারকে আকর্ষণ করছি। ঠিক আছে, তুমি যার ওপর বসে আছো, মেঝেতে হোক, যেখানে বসে আছো, ঠিক আছে, যেখানে তোমার হাতে একটা গ্লাস থাকলো বা ফুটবল থাকলো, হোয়াট এভার যাই থাকুক তোমার কাছে, ঠিক আছে, সেগুলোর প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করছে। এবং এইটাকে নিয়ে ডিটেল রিসার্চ বা পড়াশোনা হচ্ছে আমাদের এই গ্র্যাভিটেশন। আমি তো খুব সহজে বলে ফেললাম যে এইটুকুর জন্যই, ঠিক আছে, কিন্তু এইটুকু নয়, এর থেকে অনেক বেশি কিছু আছে। ঠিক আছে, তো দেখো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা এটা বলি, আমাদের নেচারের মধ্যে পাওয়া যায় 4টে ফান্ডামেন্টাল ফোর্স। ঠিক আছে, সেই 4টে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে একটাকে বলা হয় উইক ফোর্স। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, স্ট্রং ফোর্স। ঠিক আছে, স্ট্রং ফোর্স। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম ক্লাস 12-এ উঠে দেখবে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম একটা বিশাল সুন্দর ভালো যোগ পাওয়া যায় বা যোগসূত্র পাওয়া যায়। এবং লাস্ট আমাদের হচ্ছে কি, গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটি। তো এই গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেইটা হচ্ছে আমাদের ফোর্থ। ঠিক আছে, তো উইক, স্ট্রং, ইলেকট্রোম্যাগনেটিজম এবং গ্র্যাভিটেশনাল এগুলোর মধ্যে থেকে সবগুলোই প্রকৃতিতে একদম থাকে। তো আমাদের আজকের আলোচনা এই গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল পুল নিয়ে। তো এই গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল পুল বা এই যে আকর্ষণ ক্ষমতা, এটা আজকে নয়, অনেক বছর আগে থেকে রিসার্চ চলছে এটার উপর বা কাজ চলছে। বিজ্ঞানী কোপারনিকাস, টাইকো ব্রাহে, গ্যালিলিও, এগুলো এনারা সবাই এর উপর নিজেদের জীবন দিয়েছেন, কাজ করেছেন। তো কোপারনিকাস প্রথমেই বলেছিলেন, তোমাদের যদি মনে থাকে ছোটোবেলায় গল্প পড়েছে হয়তো, কি যে প্রথম বললেন যে সূর্য স্থির এবং তার চারিদিকে পৃথিবী ঘুরছে এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ এরকম করেই কী করছে, ঘুরছে। এই ঘোরে কেন, এটারই রিজন বা এটারই অ্যান্সার হচ্ছে কি, আমাদের গ্র্যাভিটেশন। ঠিক আছে, এবং এই কোপারনিকাস, টাইকো ব্রাহে, গ্যালিলিও এদের সমস্ত রিসার্চ ওয়ার্ক বা কাজকর্ম দেখে বিজ্ঞানী কেপলার তার বিখ্যাত 3টে সূত্র দিয়েছিলেন। ঠিক আছে, তো এই কেপলারের সূত্রটাকে বলা হয় কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, তো এই গ্র্যাভিটির যে আবিষ্কর্তা, বা যদি আমরা একদম বলি যে তোমরা সকলে সেই গল্পটা নিশ্চয়ই জানো যে আপেল পড়লো নিউটন, আপেল পড়ার পর সেখান থেকে কি হলো, আমাদের গ্র্যাভিটির বিভিন্ন রকমের রুলস তৈরি হলো। ঠিক আছে, তো সেই রুলসটা বা নিউটনের যে তত্ত্ব বা নিউটনের যে সূত্র সেটা একটু আমরা এখন দেখব। তো দেখো, যদি দুটো বস্তু থাকে, ধরো সাপোজ দিস ইজ m1, যে কোনো একটা বস্তু তার ভর হচ্ছে m1, আর একটা যদি বস্তু থাকে ধরো এটা হচ্ছে m2। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে m1 আর m2 যদি দুটি বস্তু থাকে এবং ধরো তারা d বা r ডিস্টেন্স অ্যাপার্ট, তারা পরস্পর থেকে r দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এরা পরস্পরের উপর আকর্ষণ বল করবে। কাজ কি আকর্ষণ বল, মানে m1 m2-র উপর বল প্রয়োগ করবে
এবং M2 M1-এর উপর বল প্রয়োগ করবে, তাই না? ধরো যে কোনো দুটো বল রেখেছো সাপোজ, ঠিক আছে? এই বল দুটো পরস্পর একে অপরকে আকর্ষণ করছে, এরকম কথা ভাবো। এবার আমাদের যদি একদম প্রত্যক্ষ দর্শন দেখি বা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, ম্যাক্রোস্কোপিক্যালি, এটা কি রিয়েলি তারা আকর্ষণ করে কাছাকাছি চলে আসে? না, কখনোই আসে না। তাহলে এটা কি এক প্রকারের ফোর্স? না, তো এটা হচ্ছে খুব উইক ফোর্স। উইক ইন দ্য সেন্স খুব ক্ষীণ, অল্প পরিমাণ, তুমি এটা বুঝতে পারবে না। কিন্তু তুমি এটাকে বুঝতে পারবে যদি একটু লার্জ স্ফেয়ারে যাও। লার্জ স্ফেয়ার ইন দ্য সেন্স, তুমি যদি সূর্যের সঙ্গে পৃথিবীর আকর্ষণ দেখো, সূর্যের সঙ্গে বৃহস্পতির আকর্ষণ দেখো, বা বৃহস্পতিকে কেন্দ্র করে যতগুলো উপগ্রহ ঘুরছে সেগুলো যদি দেখো, তাহলে তুমি এর ফিলটা আনতে পারবে যে রিয়েলি। এবং তোমরা তো ব্ল্যাক হোল সম্বন্ধে অবশ্যই জানো, যদি সময় আমি একটু বলবো এটা নিয়ে, দেখবে তখন বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন। তো আমরা প্র্যাকটিক্যালি এটা না বুঝলেও এটা রিয়েলি অস্তিত্ব আছে, সেটা তুমি প্ল্যানেটারি মোশন দেখেই বুঝতে পারো, তাই না? তাহলে এই যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এটা হচ্ছে কি প্রপোর্শনাল টু M1 M2। মানে তুমি দুটো বস্তুর ভর যত বাড়াবে তাদের মধ্যে আকর্ষণ বল তত বাড়বে, তাই তো হওয়া উচিত। সূর্য এবং বৃহস্পতির মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, অবশ্য তাদের দূরত্ব বেশি। যদি দূরত্বটাকে তুমি ফিক্সড রাখো, একই দূরত্বের মধ্যে সূর্য পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, সূর্য বৃহস্পতির মধ্যে বেশি আকর্ষণ করবে, তাই না? তাই তো বলছে আমাদেরকে এই ল, F প্রপোর্শনাল টু M1 M2 অ্যান্ড ইজ প্রপোর্শনাল টু 1/r²। তার মানে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে তুমি যদি দূরত্ব দ্বিগুণ করে দাও, ফোর্স কিন্তু 1/4 হয়ে যাবে, তাই না? এইরকম লজিক। এবং এই দুটোকে যদি তুমি সাম আপ করো, তাহলে কি লেখা যায়? F প্রপোর্শনাল টু M1 M2/r²। দেখো অনেকটা কুলম্বস ল এর মতো না, কুলম্বের সূত্রের মতো। কুলম্বের সূত্র আমরা এরকম কিছু পড়েছিলাম ক্লাস 10-এ সম্ভবত, F প্রপোর্শনাল টু Q1 Q2/r², যেখানে Q1 এবং Q2 ছিল দুটো চার্জ, তাই না? আর R ছিল তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানেও ধরে নাও আরটা সেই যদি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হয় M1 এবং M2 মাসের মধ্যে, তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে কত? F প্রপোর্শনাল টু M1 M2/r²। এবার আমরা জানি এই প্রপোর্শনালিটি বা সমানুপাতিক চিহ্নটা উঠলে পরে কি আছে? একটা কনস্ট্যান্ট আছে। তাহলে আমরা সেখানে কি লিখতে পারি? F ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা G আকারে লিখি, G M1 M2/r²। তো এটা হচ্ছে সেই ক্যাপিটাল G। এই ক্যাপিটাল জিটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক, হোয়াট এভার ইউ ক্যান সে, ঠিক আছে? মহাকর্ষ ধ্রুবক, এটা হচ্ছে ক্যাপিটাল জি, ঠিক আছে? এটা সার্বজনীন ধ্রুবক, মানে স্থান কাল পাত্র ভেদে এর কোনো চেঞ্জ আসে না, এটা ইনভ্যারিয়েন্ট, সব জায়গায় এর মান তুমি সেম পাবে, ঠিক আছে? পরে বলছি এটা নিয়ে। তাহলে এই হলো আমাদের সিম্পল গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, বাঁ দিকের ইকুয়েশনের বাঁ দিকটা F, ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ভেক্টর রাশি। আর যদি তুমি ডান দিকে দেখো, M1 ইটসেলফ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, M2 অবশ্যই স্কেলার কোয়ান্টিটি, জিও স্কেলার কোয়ান্টিটি। সো আমার ডান দিকের ইকুয়েশনের মধ্যে আর শুধুমাত্র ভেক্টর হতে পারে, বিকজ পজিশন ভেক্টর, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা একটু দেখি, তাহলে এর ভেক্টর ফর্মটাকে আমরা কি লিখতে পারি, তাই না? তো এর ভেক্টর ফর্মটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এটা মুছে দিচ্ছি, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি এই জায়গাটা। তাহলে এর ভেক্টর ফর্মটা কি হতে পারে? না, দেখো বাঁ দিকে F ভেক্টর লিখতে পারি আমি ইকুয়াল টু G স্কেলার কোয়ান্টিটি M1 M2 স্কেলার কোয়ান্টিটি বাই, এবার দেখো এই যে R, নিচে আমি কখনো ভেক্টর লিখতে পারি না, কিন্তু যদি আমি R³ আর উপরে R ভেক্টর লিখি তাহলে এটা কিন্তু লেখা যায়। কিভাবে? তুমি যদি এটাকে দেখো বা একটু ভেঙে দেখো, R ভেক্টর বাই R³, তাহলে R ভেক্টর বাই R³ সমান কি লেখা যায় দেখো? না তো R ভেক্টর সমান কত লেখা যায়? না তো R এর মান ম্যাগনিটিউড অফ R এবং তার ইউনিট ভেক্টরের গুণফল, তাই না? এটা আমরা লিখতে পারি ভেক্টর ক্লাস বা ভেক্টর চ্যাপ্টারে আমরা এটা পড়েছি অলরেডি। তাহলে এটা হচ্ছে R³। সো R অ্যান্ড R³ কেটে গেলেও কত পড়ে থাকে তোমার? R²। সো ফাইনালি ইউ গেট R hat বাই R²। R hat মিনস ইউনিট ভেক্টর। সো এখানে যদি তুমি ম্যাগনিটিউড ভাবো, তাহলে R hat এর ম্যাগনিটিউড কত? 1, সিম্পল ইউনিট ভেক্টর তো। সো ফাইনালি তুমি দেখো এই ইকুয়েশনটায় তোমার R² আকারে চলে আসছে, যেটা একটু আগে লিখেছিলাম, তাই না? সো R ভেক্টর বাই R³ মানেই কিন্তু কি না, তো 1/r²। যদি R হ্যাটের মানটাকে 1 ধরা হয় মানে কি হয় অ্যাকচুয়ালি। সো R হ্যাটের এখানে গুরুত্ব কি বা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? R হ্যাটটা শুধু তোমার কি বলছে? পজিশন বলছে বা ভেক্টরটাকে ডিনোট করছে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এটা আরও ভালো করে আমি বোঝাচ্ছি একটু পরে। সো আমরা এখন ভেক্টর ফর্মে এটা কিন্তু লিখতে পারি, বা আমরা এইভাবেও লিখতে পারি G ইন্টু M1 M2 R² ইন্টু R হ্যাট, ঠিক আছে? এটা আমরা কিন্তু লিখতে পারি বাই ভেক্টর, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, যদি দুটো পার্টিকেল অফ মাস M1 এবং M2 পরস্পর দূরত্বে থাকে,
এবং তাদেরকে যদি আমি ভেক্টর নোটেশন অনুযায়ী লিখতে চাই, আমি এরকমভাবে নয়, আমি একদম পজিশন ফিক্সড করে লিখতে চাই, তাহলে কী করতে হবে আমাকে? সিম্পল একটা কী করতে হবে, আমাদেরকে ফ্রেম অফ রেফারেন্স চুজ করতে হবে। তো আমি ধরো একটা ফ্রেম অফ রেফারেন্স চুজ করলাম, ঠিক আছে, পাশে আঁকছি, হ্যাঁ, ধরো একটা ফ্রেম অফ রেফারেন্স চুজ করলাম, সাপোজ দিস ইজ ইয়োর ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে, আমি আর 3Dটা আঁকছি না, ঠিক আছে। তো ধরো এখানে কোনো একটা পার্টিকেল আছে, সাপোজ দিস ইজ ইয়োর M1, এবং এই পার্টিকেলটা এখান থেকে দূরত্ব আছে R1 ভেক্টর, ঠিক আছে, এটা আমি লিখলাম। আর একটা পার্টিকেল ধরো M2 এখানে আছে এবং সেও ডিস্টেন্স এখান থেকে কত হচ্ছে R2 ভেক্টর, তাই না? এটা হচ্ছে লজিক। তাহলে R1 ভেক্টর এবং R2 ভেক্টর পেলাম। এবং তুমি দেখো এই M1 M2-র যে ডিস্টেন্সটা আছে বা ডিসপ্লেসমেন্ট দু রকম হতে পারে। আইদার তুমি 1 থেকে 2-এ যাও, ঠিক আছে, আমি অন্য কালি চুজ করছি, 1 থেকে 2-এ যাও, অথবা তুমি 2 থেকে 1-এ যাও। এবার ধরো 1 থেকে যদি তুমি 2-এ যাচ্ছ, মানে M1 থেকে যদি তুমি M2-তে যাচ্ছ, তখন আমি কি ধরলাম? সাপোজ সেটাকে ধরলাম R12, মানে এটা কি বোঝালাম? R12 মিনস 1 থেকে 2-এ যাচ্ছ, মানে 1 থেকে 2-এর দিকে কাজ করছে, এই লজিকটা ভাবো। তাই তুমি যদি R12 ডিরেকশনটাকে কীভাবে নাও, এইটা নাও R12 ডিরেকশন, যেটা আমি একটু বোল্ড করে দিলাম, দেখো, ঠিক আছে। তাহলে R1-এর ডিরেকশন এইদিকে, R2 ডিরেকশন এইদিকে, তাই না? তার মানে এখন তুমি যদি ভেক্টর ট্রায়াঙ্গুলার ফর্মুলা ইউজ করো, ভেক্টর ট্রায়াঙ্গুলার ফর্মুলা ভেক্টর আছে নিশ্চয়ই জানো, তাহলে তুমি কী লিখতে পারবে? দেখো, R1 ভেক্টর প্লাস R12 ভেক্টর ইকুয়াল টু কত না, তো R2 ভেক্টর। সো R12 ভেক্টর ইকুয়াল টু কত লিখতে পারবে তুমি? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এটা ইজিলি লিখতে পারো তুমি, তাই না? এবার ধরো M1 ফোর্স M2-র উপর যে পরিমাণ বল প্রয়োগ করছে, 1 থেকে 2-এর কথা বলছি, M1 ফোর্স 1 থেকে M2-র উপর যে পরিমাণ ফোর্স কাজ করছে, সেটা যদি F12 হয়, ঠিক আছে, এটা পুরোপুরি আমার উপর ধরা, তুমি এটাকে F21ও ধরতে পারো, যে 1-2-এর ওপর যে পরিমাণ এক বল প্রয়োগ করছে, তুমি এটাকে F12 21 যা নোটেশন লিখতে পারো, F ড্যাশ লিখতে পারো, এরকম কোনো বাধ্যকতা নাই যে তোমাকে এই নোটেশনই লিখতে হবে, ঠিক আছে, নোটেশন পুরোপুরি আমার উপর। সো F12 সমান কি লিখতে পারো? দেখো, এখন আমার ভেক্টরটা কাজ করছে R12 ভেক্টর, ঠিক আছে। তাহলে এখন কত লিখতে পারবো আমরা? G M1 M2 R12 হ্যাট বাই R12 স্কোয়ার। এবার এই হ্যাটের বদলে তুমি কি সেখানে ভেক্টর লিখতে পারো, ইউজ দিস ফর্মুলা। আমি এখানে হ্যাটের ফর্মুলাটা লিখছি, আর কিছু না, তাই না? সো এটাকে তুমি যদি এখানে ভেক্টর নোটেশন দাও, তাহলে তুমি হ্যাটটাকে জাস্ট তাড়িয়ে দেবে। এবং তুমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, কি দাগ পড়ে গেছে একটা, ঠিক আছে। এবং তুমি যদি এখানে দেখো R21, ঠিক আছে, তাহলে R21 সমান কত লেখা যাবে? তাহলে জাস্ট উল্টোটা লিখবো নাকি, R1 মাইনাস R2, ঠিক আছে, এই দুটো লিখতে পারি আমরা, ক্লিয়ার আছে? তাহলে R21 সমান R1 মাইনাস R2 লিখছি। তাহলে সিমিলারলি, তাহলে F21 ও সিমিলারলি আমি এটা কি লিখবো? G অফ M1 M2 বাই R21 স্কোয়ার ইন্টু R21 হ্যাট, তাই না? এবার তুমি যদি R12 আর R21 দেখো, তাহলে দেখো পরস্পর মাইনাস কমন নিলেই হয়ে যায়, তাই না? তো এখান থেকে কি লিখতে পারছি আমরা, দেখো, ঠিক আছে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি মিটিয়ে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি কি লিখতে পারছো তাহলে, না তো R12 ভেক্টর ইকুয়াল টু কত? R21 ভেক্টর, কিন্তু একটা মাইনাস সাইন, তাই না? তার মানে এখানে মাইনাস সাইন নিলে এই যে গল্পটা হয়ে যায়। তার মানে এখানে দেখো R21 হ্যাট আছে আর এখানে R12 হ্যাট আছে, তার মানে এইটাই আমাকে ইমপ্লাইজ করছে কি R21 হ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস R12 হ্যাট। ভেক্টর তো ডিরেকশন দেখাচ্ছে না, আর হ্যাটটাও আমাকে শুধুমাত্র ডিরেকশন দেখাচ্ছে, যার কোনো ম্যাগনিটিউড নেই, বা ম্যাগনিটিউড আমরা 1 বলতে পারি। তার মানে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর। এবং এটা কি না, তো নিউটনস থার্ড ল অফ মোশন, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই দেখো এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে নিউটনস গ্র্যাভিটেশনাল ল অ্যাকচুয়ালি থার্ড লকে একদম ফুললি স্যাটিসফাই করে, তাই না? তাহলে এবার আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল জি নিয়ে, বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নিয়ে, ঠিক আছে। তো দেখো আমরা পেয়েছি যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে কি F ইকুয়াল টু, এই ফর্মুলাটা নিয়ে এখন অনেক কাজ চলবে, G M1 M2 বাই R স্কোয়ার। আমি ভেক্টর নোটেশনটা লিখছি না, আর হ্যাটের যে ভ্যালুটা, এটা তো 1, আমি তোমাদেরকে এখনই বলে দিলাম। তাহলে এই জিটাকে যদি লেখা যায়, তাহলে জি সমান কি লেখা যায়, দেখো F ইন্টু R স্কোয়ার বাই M1 M2, এটা লিখতে পারি। এর ইউনিটটা কী হবে তাহলে? তো যদি দেখো SI ইউনিট লিখি, ইউনিট ইন টার্মস অফ SI, ঠিক আছে, ইউনিটটা যদি SI লিখি, তাহলে SI ইউনিটটা কী হবে দেখো তুমি। সো ইন কেস ফর SI, যদি SI দেখতে চাই আমি, তাহলে কত হবে দেখো, নিউটন নাকি, ফোর্সের ইউনিট নিউটন, আর আর এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক মিটার। মাসের ইউনিট কেজি, আর একটা মাসের ইউনিট কেজি। তার মানে ইউনিটটা আমার হলো কি, সিম্পল, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা লেখা যায় স্পষ্ট,
কিন্তু এটাকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিটে লিখতে পারি। ফান্ডামেন্টাল মানে আমাকে সবগুলোকে কেজি, মিটার এবং সেকেন্ডে আনতে হবে, তাই না? এলএমটি। তার মানে আমরা জানি নিউটন মিনস 1 নিউটন মানে কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের ফর্মুলা। বাস তাহলে এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে পুরোটা আমার ফান্ডামেন্টাল ইউনিটে চলে আসে। তাহলে আমি ফান্ডামেন্টালটা একবারে বের করে নিচ্ছি। তো নিউটনের জায়গায় তুমি যদি অ্যাকচুয়ালি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বসাও, তার সঙ্গে মিটার স্কোয়ার, ঠিক আছে, বাই কি করো, কেজি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, আচ্ছা এখানে মিটার স্কোয়ার নয়, কেজি মিটার হবে, সরি একটা আমি স্কোয়ার বেশি দিয়ে ফেলেছি, কেজি মিটার। তাহলে হচ্ছে দেখো মিটার মিটার স্কোয়ার কেটে গুণ হলে মিটার কিউব, একটা কেজি কেটে গেলে কেজি টু দি পাওয়ার -1 আর সেকেন্ড টু দি পাওয়ার -2। সো দিস ইজ ইউর ইউনিট ইন টার্মস অফ এসআই। এবার এখান থেকে আমরা সিজিএসটাও চটপট লিখে নিতে পারবো, তাই না? তাহলে সিজিএসটা কত হবে দেখো, মিটার কিউবের জায়গায় কি লিখবো, সেন্টিমিটার কিউব, তাই না? কারণ মিটারকে আমি ট্রান্সফর্ম করবো ইন টার্মস অফ সেন্টিমিটার কিউব। তা কেজিটাকে কি লিখবো, গ্রাম টু দি পাওয়ার -1, আর সেকেন্ড তো আমার ভদ্র বাচ্চা সেকেন্ডেই থাকবে, তাই না? এ হচ্ছে লজিক। এর ভ্যালু কত না, তো ক্যাপিটাল জি এর ভ্যালু হচ্ছে 6.67 × 10 টু দি পাওয়ার -11 ইন টার্মস অফ এসআই। এসআই এর ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 6.67 × 10 টু দি পাওয়ার, আচ্ছা লিখে দিচ্ছি, 6.67 × 10 টু দি পাওয়ার -11 এসআই ইউনিট। কারণ এত বড় ইউনিট বাবা লিখছি না, ধৈর্যও না লেখাটা, তো ঠিক আছে। তো এই হচ্ছে আমার এসআই ইউনিট। আর যদি সিজিএস এর ক্ষেত্রে লিখি আমরা, তাহলে এই 6.67 থাকে × 10 টু দি পাওয়ার -8 ইন টার্মস অফ সিজিএস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো আমাদের গল্প, এসআই এবং সিজিএস এর ভ্যালু জি। তোমাদের একটু আগে বললাম জি এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট, মানে যে কোনো জায়গায় যাও জি এর কোনো ভ্যালুর চেঞ্জ আসবে না। এভরিওয়্যার যেখানে যাবে তুমি জি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, কোনো চেঞ্জেস নেই। যদি তুমি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা রিলেটিভিটি থিওরি দেখো, তাহলে সেখানে দেখবে যে কোনো পার্টিকেল যদি তার মাস কি থাকে, বা সেই পার্টিকেল যদি আলোর ভেলোসিটির কম্পারেবল ভেলোসিটি নিয়ে চলে, আলোর ভেলোসিটি কত না, তো 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাই না? সেকেন্ডে প্রায় 30 কোটি মিটার, প্রচুর হাই, তাই না? তো এত ভেলোসিটি যা আছে আলোর আমাদের, এই ভেলোসিটির কম্পারেবল ভেলোসিটি নিয়ে যদি কোনো একটা পার্টিকেল, সাপোজ দিস পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এই পার্টিকেলটা যদি সেরকমভাবে চলে, তাহলে তার মাস কিন্তু চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিং টু আইনস্টাইনস রিলেশন। কীভাবে চেঞ্জ হয়, এবং সেটাও আইনস্টাইন দিয়েছেন অ্যাকর্ডিং টু হিজ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সেটা কি না, তো m0/√1 - v²/c², এটা হচ্ছে ফর্মুলা। এইভাবে সে কী করে চেঞ্জ হয়। তাহলে সেক্ষেত্রে আমার যদি মাস চেঞ্জ হয়, তাহলে অ্যাকর্ডিং টু নিউটন এফ ইকুয়াল টু বা এফ প্রপোর্শনাল টু m1 m2, তাহলে তো ফোর্সও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে হলেও ক্যাপিটাল জি এর কোনো চেঞ্জ আসবে না। তোমাকে কি বললাম, স্থান কাল পাত্র ভেদে একদম যেখানে যা আছে ওর ভ্যালু সেম থাকবে। সেই জন্য এই ক্যাপিটাল জি বা এই সূত্রটাকে আমরা বলতে পারি কি, সার্বজনীন। ঠিক আছে, এ হচ্ছে সেই সার্বজনীনতা এই সূত্রের। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি সকলকে এই জায়গাটায়, ঠিক আছে? ওকে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। ঠিক আছে, তো দেখো মহাকর্ষীয় ক্ষেত্র বলতে গেলে কি বলবো, যে প্রত্যেকের একটা এরিয়া থাকে। ঠিক আছে, যদি তুমি খুব ভালো করে এক্সাম্পল নাও, স্ট্রিট ডগ যেগুলো থাকে, রাস্তার কুকুর, হ্যাঁ ঠিক আছে, ডগ। তো এই ডগগুলো দেখবে নিজেদের এরিয়া থাকে। একটা ডগ এরিয়া অন্য এরিয়াতে গেলে পরেই তাদের মধ্যে মানে মারপিট লেগে যায়, ঝামেলা লেগে যায়। ঠিক আছে, তো এরকমই আমাদের নিজেদের একটা এরিয়া আছে, তাই না? আমরা অনেকে বলি কি, ট্রেনে বাসে উঠলে পরে চল তুই ওখানে নাম, আমি তোকে দেখে নেবো, এরকম কিছু বলি না, আমার এরিয়া ওটা। তো যাই হোক, এখানেও সেরকমই একটা মাসেরও নিজস্ব এরিয়া আছে। এরিয়া মিনস রেঞ্জ, যে রেঞ্জের মধ্যে তার কি করে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। যদি একটা এক্সাম্পল নিই তোমাকে, সূর্য, সান, সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ, প্লুটোকে ধরে নাও 9টায় ধরে নাও, প্লুটো পর্যন্ত। তার বাইরে ধরো কোনো একটা গ্রহ আছে অনেক দূরে, কিন্তু তার সঙ্গে সূর্যের অ্যাট্রাকটিভ ফোর্সটা নেই, তার মানে কি তার রেঞ্জের বাইরে, তাই না? বলে না এটা আমার রেঞ্জের বাইরে চলে গেছে। তাহলে সিমিলারলি এখানেও তাই, যে যখন কোনো একটা পার্টিকেল থাকবে তার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে যার মধ্যে তার অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে। যদি থিওরিটিক্যালি এটা দেখো, থিওরিটিক্যালি ইট ইজ ইনফাইনাইট। কেন ইনফাইনাইট হয়? যদি তুমি দেখো এফ ইজ প্রপোর্শনাল টু 1/r², দেখো এফ এর ভ্যালু তখনই 0 হবে, বা এফ টেন্ডিং টু 0 তখনই হবে, বা টেন্স টু 0 তখনই হবে ইফ অ্যান্ড অনলি ইফ আর টেন্স টু ইনফিনিটি। আর যদি তোমার ইনফিনিটির দিকে টেন্ড করে, তবে এফ এর ভ্যালু কিন্তু 0-র দিকে টেন্ড করবে, তাই না? তার মানে থিওরিটিক্যালি এই যে গ্র্যাভিটেশনাল এরিয়া বা রেঞ্জ যেটা বলছিলাম সেটা ইনফাইনাইট, কিন্তু বাস্তবে কি নয়। কারণ একটা টাইম পর গিয়ে আমাদের কি হয়, একদমই উইক
উইক থেকে উইকেস্ট হয়ে যায়, দিয়ে আর অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করে না, তাই না? সেটা সানের ক্ষেত্রে বললাম আমরা, ঠিক আছে? যে কোনো ব্ল্যাক হোল যদি যাও সেরকমই, তার ব্ল্যাক হোলে তো একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, ইভেন্ট হরাইজন, তার মধ্যে এলে পরে তাকে অ্যাট্রাকশন করবে বা অ্যাট্রাকটিভ করবে, ঠিক আছে? তো আমি কথা বলছিলাম রেঞ্জের ব্যাপারে। তাহলে সাপোজ ধরো তোমার কোনো এক জায়গায় এটা বোঝা গেল আশা করি যে কেন ইনফাইনাইটলি, এই কোয়েশ্চেনটা অনেকে আমি পরীক্ষায় দিই তখন লিখতে পারে না যে কেন রেঞ্জ তোমার ফোর্সের ভ্যালু 0 হয়ে যাবে, কারণ ইনফাইনাইট আমার ইকুয়েশন বলে দিচ্ছে, তাই না? আমাকে দেখো ইকুয়েশনটা বলে দিচ্ছে। তো ধরো তোমার এখানে M1 কোনো মাস আছে, ঠিক আছে? সরি, M1 মাস আছে। এবার এর একটা রেঞ্জ আছে, এই রেঞ্জ পর্যন্ত তার কি করছে, গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে। এবার ধরো এইটাই তার রিজিয়ন, এই রিজিয়নের বাইরে তার কোনো ফোর্স কাজ করে না। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, থিওরিটিক্যাল নয়, কারণ তোমাদের থিওরিটিক্যালি দেখলাম এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত থাকে। তো যদি আমি এই সমস্ত জায়গায়ও একটা পার্টিকেলকে রাখি, ছোট্ট একটা পার্টিকেলকে, তাহলে সেই পার্টিকেলটা কি করবে, তার মধ্যে বা M1 এর ওপর অ্যাট্রাকটিভ ফোর্স দেখাবে। কিন্তু পার্টিকেলটাকে যদি সাপোজ আমি এই জায়গাটায় রাখি, তাহলে সে তার উপর কোনো কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স দেখাতে পারবে না, তাই না? তো ধরে নাও এমন একটা পজিশন নিলাম, একটা টেস্ট মানে মাসের, ঠিক আছে? তাহলে সেই মাসের এমন জায়গায় একটা পজিশন রাখলাম যেখানে তার কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে না, ঠিক আছে? তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা যখন কাজ করছে না, সেখান থেকে যে ক্ষেত্রের মধ্যে আনবো আমি, সেই ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ আমাকে কার্য করতে হবে সেটাকে আমরা কি বলবো, সিম্পল তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা আমরা বিভব বলবো এটাকে, বিভব, ঠিক আছে? বিভব বলো, এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল। তো পোটেনশিয়াল মিনস যে কোনো একটা পজিশনে আনবো কোনো একটা ক্ষেত্রের বা মহাকর্ষ ফিল্ডের, গ্র্যাভিটেশনাল ফিল্ডের এমন জায়গা থেকে আনবো যেখানে তার কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে না, অর্থাৎ তার সেই জায়গাটায় 0 টোটাল ফোর্স বা রেজাল্ট্যান্ট ফোর্স। বিভবের সঙ্গে সঙ্গে আর একটা টার্ম আমাদের পড়তে হয় এখানে, হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র তো পড়লাম যে একটা রেঞ্জ, ঠিক আছে? তা ক্ষেত্র প্রাবল্যটা কি হবে? তো না, তো এই ক্ষেত্রের মধ্যেই ধরো যে যতদূর পর্যন্ত রেঞ্জ আছে তার মধ্যে তুমি যদি একটা একক ভরকে নিয়ে এসো ওই রেঞ্জের মধ্যে, ধরো এখানে একটা ইউনিট মাসকে তুমি রেখেছো, ইউনিট মাস, একক ভর, ঠিক আছে? এই একক ভরের ওপর যে পরিমাণ ফোর্স কাজ করবে বা বল কাজ করবে তাকে বলবো আমরা কি, সিম্পলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? ফিল্ড ইন্টেন্সিটি। সো ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু কি না, তো ফোর্স ইন ইউনিট মাস, তাই না? ইউনিট মাসের উপর। তার মানে আমি বলতে পারি কি, F বাই সিম্পল M, যদি এই পার্টিকেলটার মাস M হয় আর এটার মাস যদি M1 হয়, তাই না? লজিক তো তাই বলছে আমাকে। তার মানে কত লিখতে পারি দেখো, Gm1m বাই r², এটা কি ফোর্সের ভ্যালু, কারণ এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, তাই না? অ্যাট্রাকটিভ ফোর্স। বাই কি লিখবো, M, নিচে M ছিল আমার, M যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে দেখো কত হচ্ছে, Gm1 বাই r²। সো দিস ইজ, বা এইটাই হচ্ছে এক্সপ্রেশন কার না, তো ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? তো দেখো ক্ষেত্র প্রাবল্য মানে কি, তোমার কতটা ইন্টেন্সড কোনো একটা ফিল্ড সেটা নির্ভর করছে মাসের ওপর। তাহলে কোনো একটা পার্টিকেলের যদি মাস হিউজ হয়, হিউজ, তাহলে তার কি হবে, গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স কি হবে, খুব বেশি হবে। সেই জন্য সান বা সূর্য বা এরকম স্টার যারা নক্ষত্র আছে তাদের গ্র্যাভিটেশনাল পুল অনেক বেশি হয় বা পুলিং অনেক বেশি হয়। কেন? তাদের অল্প জায়গার মধ্যে হিউজ মাস থাকে। যেমন আমাদের সোলার সিস্টেম যদি দেখো, এই সোলার সিস্টেমের প্রায় 98 to 99% মাস হচ্ছে সূর্যেরই মাস, গ্রহগুলোকে তো বাদই দাও, 98 to 99%। তাহলে এত হিউজ মাস যার আছে তাই তার গ্র্যাভিটেশনাল পুলিং তো বেশি হবেই স্যার, কারণ আমি দেখুনি দেখালাম F প্রপোর্শনাল টু M1 M2, দুটো মাসের গুণফল, তাই না? এই হচ্ছে গল্প। তাহলে এখান থেকে আমরা এখানে বুঝতে পারলাম যে ফিল্ড ইন্টেন্সিটিটা কিছুর উপর নির্ভর করে, তাই না? তাহলে ফিল্ড ইন্টেন্সিটি ইউনিট কি হবে, দেখো ফোর্স বাই মাস, তাই না? ফোর্স বাই মাস, তাহলে কি লিখতে পারি আমরা, নিউটন বাই কেজি, এরকম কিছু লিখতে পারি। তাহলে ফোর্স বাই মাস মানে কি আমার অ্যাক্সিলারেশন, তাই না? যদি একটা খুব ভালো দেখো তাহলে অ্যাক্সিলারেশন। তাহলে বিশেষ করে এই ফিল্ড ইন্টেন্সিটিটাকে বা ক্ষেত্র প্রাবল্যকে তুমি বলতে পারো কি একটা অ্যাক্সিলারেশন। কেন? ফোর্স বাই মাসকে আমরা কি বলি, অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তাই না? তাহলে এ হচ্ছে কি F বাই M। আমরা ভবিষ্যৎ বা কিছুক্ষণ পর দেখাবো, কিছুদিন হচ্ছে সরি, যদি আজকে কমপ্লিট হয় আমার যতদূর করাবো, সেখানে দেখাবো এই যে অভিকর্ষীয় ত্বরণ নিয়ে আমরা আলোচনা করি, যেটা মান কত, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.8, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম যদি পৃথিবীর পৃষ্ঠে সেটা আমি দেখি।
তাহলে আমরা এখন আপাতত জেনে রাখবো যে ফিল্ড ইন্টেন্সিটিটাকে আমি স্মল এফ দিয়ে লিখলাম সাপোজ, ঠিক আছে। স্মল এফ ইকুয়াল টু কত না, তো G m1/r², হোয়ার m1 সেই পার্টিকেলটা যার ফিল্ড ইন্টেন্সিটি তুমি বার করছো, তাই না, এবং স্মল m ইকুয়াল টু 1 যেহেতু অন্য পার্টিকেলটার মধ্যে রেখে দিয়েছো, ঠিক আছে। এই হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। তো আমরা এত কিছু পড়ছি বা পড়াশোনা করছি, রিয়েলি সত্যি আমরা জগৎটাকে জানতে চাই বা বিশ্বব্রহ্মাণ্ড জানতে চাই। তো এ প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের ফিল্ড ইন্টেন্সিটি, আমাদের রেঞ্জ কতটা, আমরা আমাদের রেঞ্জ যদি জানতে চাই, ঠিক আছে, আমরা এরপর একটু পোটেনশিয়াল পড়াবো, তার আগে বলে দিই আমাদের রেঞ্জ কতটা। তো যদি আমরা আমাদের রেঞ্জ জানতে চাই, পৃথিবী তো ছোট্ট গ্রহ নাকি, না খুব বড় গ্রহ, পৃথিবী একটা মাঝারি সাইজের গ্রহ, একটা মাঝারি সাইজের কোনো একটা গ্রহ, ঠিক আছে। তো পৃথিবী যার মধ্যে আছে সেটা হচ্ছে সোলার সিস্টেম বা সূর্যের মধ্যে। সূর্য একটা মাঝারি বা মাঝারি থেকেও ছোট নক্ষত্র, ঠিক আছে, স্টার। তো আমরা যে গ্যালাক্সিতে আছি, গ্যালাক্সিতে তো স্টার থাকে, নক্ষত্র থাকে। এই গ্যালাক্সি এর মধ্যে কি আছে, সূর্যের মতো অনেক কি আছে, স্টার আছে। যদি মানে ক্যালকুলেশন দেখা হয় বা একটা এস্টিমেটেড ভ্যালু, বারবার বলছি কিন্তু এস্টিমেটেড ভ্যালু বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তো ধরো এটা হচ্ছে কোনো একটা গ্যালাক্সি, সাপোজ আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে আকাশগঙ্গা, ঠিক আছে, মিল্কি ওয়ে। সো দিস ইজ এ গ্যালাক্সি, এনি কাইন্ড অফ গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে এরকম ছোট বড় অনেকগুলো সান আছে, সূর্য আছে। সো দেখা গেছে প্রায় 10⁻11 সূর্য একটা গ্যালাক্সির মধ্যে থাকতে পারে। বিয়ন্ড ইয়োর ইম্যাজিনেশন দ্য নাম্বার। একের পেছনে 11টা শূন্য বসাও, কটি হয় নিজেও অ্যাকচুয়ালি আমি জানি না। 10⁻11 মানে বুঝতে পারছো কতগুলো, এখন পট করে বলা মুশকিল যে কতগুলো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো 10⁻11 স্টার মানে সূর্যের মতো নক্ষত্র, সূর্য থেকে তো বড় থাকতেই পারে, ছেড়ে দাও, সূর্যের মতো 10⁻11 স্টার্স একটা গ্যালাক্সিতে থাকতে পারে। তাহলে এটা যদি গ্যালাক্সি হয় একটা, তাহলে সূর্যের অবস্থান কোথায়? এই ছোট্ট একটা ডট মেবি হবে একটা সূর্যের অবস্থান, তাই না, এরকম একটা ছোট্ট একটা ডট। তাহলে এত হিউজ জায়গা, তার মধ্যে আমাদের কি আছে, সূর্য। এই সূর্যের মধ্যে, সূর্যকে চোখে দেখা যাচ্ছে না, সেই সূর্যের মধ্যে একটা ছোট্ট গ্রহ, সেটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। এটা তো গেল একটা গ্যালাক্সির গল্প। এই রকম প্রায় 10⁻13 গ্যালাক্সিজ ইন দ্য ইউনিভার্স আছে। ইউনিভার্সের মধ্যে এইরকম 10⁻13 গ্যালাক্সিজ আছে, মানে কি একের পিছনে 13টা শূন্য, একের পিছনে 13টা শূন্য, এইরকম সংখ্যক গ্যালাক্সি। এবার একটা গ্যালাক্সিতে থাকে 10⁻11 স্টার্স। তাহলে যদি হোল ইউনিভার্স বা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখো, প্রায় 10⁻24 স্টার্স আছে। বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন, বললাম না রেঞ্জটা। একের পেছনে তুমি যদি 24টা শূন্য বসাও, সেই রকম নাম্বারের কি আছে, স্টার্স আছে, নক্ষত্র। সেখানে সূর্যের থেকেও বৃহৎ বড় বড় নক্ষত্র আছে। একটা ইমাজিনেশন বলি, যদি তুমি যে ঘরে বসে আছো, ধরো আমি যে ঘরে বসে আছি, এই ঘরটা যদি বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, ঠিক আছে, তাহলে আমি একটা কি বলবো, একটা বালুকণা বা যদি তুমি পোস্তদানা নাও, সেই পোস্তদানাটাও একটা সূর্য হবে কিনা তার মানে মুশকিল আছে বলা। 10⁻24 স্টার্স একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে। সেই রকম মাঝারি মাপের একটা স্টার সূর্য, সেই মাঝারি মাপের স্টার সূর্যের একটা মাঝারি নক্ষত্র, তাই না, মাঝারি মাপের গ্রহ পৃথিবী। সেই পৃথিবীর একটা ছোট্ট শহরে বসে আমরা ভাবছি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করব, তাই না। 10⁻24 স্টার্সকে আমরা জয় করব। বিশ্ব ব্রহ্মাণ্ড জয় মানে তো তাই যে প্রত্যেকটা জায়গায় আমাদের নাম থাকবে, আমরা পৃথিবী গ্রহ থেকে এসেছি, এটসেট্রা এটসেট্রা। তো এটা কতটা বড় ইমাজিনেশন বা কতটা বড় আমরা জয় করতে চলেছি, বুঝতে পেরেছো ইমাজিনেশন। সো গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল রেঞ্জ এইটাই, যে তোমাকে বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন তোমাকে করতে হবে, তাই না, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা আলোচনা করছিলাম যেটা পোটেনশিয়াল বা বিভব নিয়ে। দেখো, যে কোনো ফিল্ডের একটা নির্দিষ্ট পোটেনশিয়াল থাকে, ঠিক আছে। এটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে তোমরা পড়বে যে কোনো একটা ফিল্ডের তার নিজস্ব পোটেনশিয়াল থাকে এবং সেটাকে লেখা হয় গ্রেডিয়েন্ট দিয়ে। ভেক্টরের গ্রেডিয়েন্ট পড়ে থাকবে হয়তো, আশা করি, ঠিক আছে। তো আমরা কি বলছিলাম যে যদি এখানে কোনো একটা মাস থাকে m1 এবং তার একটা রেঞ্জে বা এরকম একটা ক্ষেত্র থাকে, তার মধ্যে কোনো একটা পার্টিকেলকে আমি কি করব, নিয়ে আসবো। এটা কি ওপেন হয়ে গেছে একটা, তাই না, তো দেখুন তো ওপেন বোর্ডটা পেয়ে গেছি, থাক। আচ্ছা, সরি, একটু হয়েছিল, কিছু হয়তো ক্লিক হয়ে গেছিলো আমার দ্বারা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে m1 পার্টিকেল যদি এখানে থাকে, ধরো সাপোজ, ঠিক আছে, সরি, m1 পার্টিকেল যদি এখানে থাকে, তাহলে তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এরিয়া আছে বা ক্ষেত্র একটা আছে। অসীম দূরত্ব থেকে একটি একক ভরকে যদি আমি এই ক্ষেত্রের মধ্যে আনি বা এই রেঞ্জের মধ্যে আনি,
তাহলে আমাকে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাকে বলবো আমরা পোটেনশিয়াল, এবং সেই মাসটা হতে হবে 1 ইউনিট, মানে একক ভর। তার মানে যদি পোটেনশিয়ালকে ভি দিয়ে লিখি তাহলে ভি মিনস সিম্পল ডাব্লিউ বাই মাস, তাই না? এটা তুমি কুলম্বের সূত্র বা ওই ইলেকট্রিসিটি চ্যাপ্টার পোটেনশিয়ালে পড়েছো, তাই না? সো ডাব্লিউ বাই এম মিনস হচ্ছে জুল পার কেজি অথবা আর্গ পার গ্রাম, এটা হচ্ছে তার সিম্পল ইউনিট। এবার দেখো যে কোনো পজিশনে অবশ্যই একটা ক্ষেত্র প্রাবল্য কাজ করছে, সেই ক্ষেত্র প্রাবল্যটা কি না তো জি। এবার আমি ক্ষেত্র প্রাবল্য কেন চুজ করলাম? ফোর্সও তো চুজ করতে পারতাম, ইয়েস আমি পারতাম ফোর্স চুজ করতে, কিন্তু আমি প্রথমেই বললাম 1 ইউনিট। যদি একক ভরের ওপর কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হয় গ্র্যাভিটিতে, তাহলে সেটাকে কি বলি আমরা সেটাকে বলি কি জি বা ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে আমি ক্ষেত্র প্রাবল্য চুজ করলাম। এবার তুমি দেখো এখানে যে ফোর্সটা বা আমি এই পার্টিকেলটাকে এখান থেকে তুলে ওই জায়গায় নিয়ে যাব, এখানে এটা অ্যাট্রাকটিভ ফোর্স হওয়ার জন্য নিজে নিজেই সেটা চলে যাবে, আমাকে ঠেলতে হবে না, তাই না? আমাকে মিষ্টি দেখলে আমাদেরকে বলতে হয় যে ওইখানে যাবো, আমরা নিজেরা চলে যাই, কেক মিষ্টি আইসক্রিম হোয়াট এভার, তাই না? তো এখানে ও নিজে চলে যাবে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স তো অ্যাট্রাকটিভ ফোর্স হওয়ার জন্য ও নিজে চলে যাবে। তাহলে আমাকে বাইরে থেকে বা বহিস্থ এজেন্টকে, এক্সটার্নাল এজেন্টকে কিছু কাজই করতে হবে না, ও নিজে চলে যাবে। এবং এই রকম কাজকে আমরা সবসময় কি ধরি? নেগেটিভ। তার মানে কি লিখতে পারি আমরা? মাইনাস জি ডট ডিআর, এরকম কিছু লিখতে পারি সেই পোটেনশিয়ালটাকে। এটাকে ডিভি ধরো, আমি ডিআর ক্ষুদ্র দূরত্ব আমি চুজ করলাম, যে ডিআর দূরত্ব তাকে আমি নিয়ে যাব, ঠিক আছে? এবার জি আর ডিআর এর ডিরেকশন অপোজিট হওয়ার জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সেটা হচ্ছে জিডিআর। জি আর ডিআর এর ডিরেকশন অপোজিট, এখানে তুমি নিজে স্পষ্ট। তো আমাকে যদি পোটেনশিয়াল বার করতে হয় কোথা থেকে কোথায়, না তো দেখো এটা ইনফিনিটি, আর তুমি ধরো এখান থেকে আর দূরত্ব নিয়ে আসছো, তাহলে ইনফিনিটি থেকে আর পজিশন তোমাকে নিয়ে যেতে হবে। ইন্টিগ্রেট করো ইনফিনিটি টু আর জিডিআরকে, তাহলে তুমি পেয়ে যাবে। কেন? কারণ আমি পার্টিকেলটাকে রেখেছিলাম ইনফিনিটিতে, তোমাদেরকে সে ব্যাখ্যাটা দিলাম, এবং সেখান থেকে আমি কোথায় নিয়ে যাচ্ছি না তো আর পজিশনে নিয়ে যাচ্ছি। তো ইনফিনিটি থেকে যখন আর পজিশনে আমি নিয়ে যাব, তখন আমাকে ইন্টিগ্রেটটাও ইনফিনিটি টু আর করতে হবে। এবং পোটেনশিয়ালটা কত হচ্ছে? সিম্পলি আমার ইনফিনিটি টু আর জিডিআর। এবার জি এর ভ্যালু তোমাদের একটু আগে লিখলাম কত না তো জি স্মল এম বাই আর স্কোয়ার, তাই না? এটা লিখে দিলাম। তার মানে এখানে আমরা কি লিখতে পারি এখন? ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর জি স্মল এম বাই আর স্কোয়ার। এবার দেখো জি ইটসেলফ ইজ এ কনস্ট্যান্ট, স্মল এম ইটসেলফ ইজ এ কনস্ট্যান্ট, সো ইকুয়াল টু কত লিখতে পারো তুমি? জি এম ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু আর 1 বাই আর স্কোয়ার ডিআর। এখানে একটা ডিআর হতো, আমার লেখা নেই ডিআর, ঠিক আছে? তো 1 বাই আর স্কোয়ার ডিআর এর ইন্টিগ্রেশনটা কত হবে না তো মাইনাস 1 বাই আর ইনফিনিটি টু আর, তার আগে একটা জিএম। তার মানে দেখো তুমি পোটেনশিয়াল সমান কি লিখছো? মাইনাস জি এম বাই আর। তাই দেখো পোটেনশিয়ালটা মাইনাস, এটা একটা বিশাল সিগনিফিক্যান্স আছে। কোনো একটা এরিয়া রেঞ্জের বা কোনো একটা কি বলবো ক্ষেত্রের ফিল্ডের পোটেনশিয়াল নেগেটিভ, দ্যাট মিনস সেটার মানে হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। এনার্জি যদি নেগেটিভ হয়, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স বা বাউন্ড ফোর্স। তুমি যখন ক্লাস 12-এ অ্যাটাম পড়বে, ইনফ্যাক্ট কেমিস্ট্রিতে পড়তে শুরু করেছো অ্যাটাম, তো সেখানে বোরের ক্যালকুলেশন দেখবে, নিলস বোর, সেই বোরের ক্যালকুলেশনে দেখবে যে কোনো একটা ইলেকট্রনিক এনার্জি যে কোনো একটা অরবাইটে যখন ঘুরে বেড়ায়, তার এনার্জি কিন্তু নেগেটিভ, তাই না? তার এনার্জি, টোটাল এনার্জি নেগেটিভ। তো টোটাল এনার্জি নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে এখানে? বোরের যে রেডিয়াসগুলো বা বোর অরবাইটে, তার মানে ইলেকট্রনগুলো বাউন্ড উইথ নিউক্লিয়াস, তাই না? বাউন্ড উইথ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আন্ডারে বাউন্ড আছে, ও বাইরে বেরোতে পারবে না ওখান থেকে। যদি ইন কেস কখনো তার এনার্জি জিরো বা পজিটিভ হয়ে যায়, তাহলে সে আর বাউন্ড থাকবে না, তাই না? বাউন্ড মিনস তার এনার্জি নেগেটিভ হতে পারে, এবং অ্যাট্রাকটিভ ফোর্স মিনস তার পোটেনশিয়াল কি হতে হবে? মাইনাস জিএম বাই আর। তাহলে মাইনাস মিনস তার হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে আমার যদি কোনো জায়গায় দরকার পড়ে সবসময় কি মাইনাস বসাবো না, আমার কোনো জায়গায় যদি শুধুমাত্র ম্যাগনিটিউড প্রয়োজন হয়, তাহলে আমি সিম্পল বলবো জিএম বাই আর, এটা হচ্ছে সিম্পল আমার ম্যাগনিটিউড, তাই না? শুধুমাত্র মাইনাস সাইনটা ফিজিক্যাল সিগনিফাই করছে আমাদেরকে কি না তো এটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, আর কিচ্ছু নয়। ওকে, চলো এবার আমরা পড়বো কি? অভিকর্ষ। এটা তো পড়লাম পুরো মহাকর্ষের গল্প, মহাকর্ষ মানে স্টেলার বডি নিয়ে, তাই না? অভিকর্ষ বলতে কি বোঝে, বা এই জিনিসটাকে যদি আমরা পৃথিবীর মধ্যে নিয়ে আসি পুরো ঘটনাটাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ, ঠিক আছে? তাহলে কোনো একটা বডি পৃথিবীর ওপর যদি থাকে, তাহলে তাকে পৃথিবী কি করে আকর্ষণ করে। যেমন আমরা গ্র্যাভিটির জন্য বসে আছি, দাঁড়িয়ে আছি, এভরিথিং। গ্র্যাভিটি না থাকলে কি হইতো? আকাশে ঘুরে বেড়াতাম, তাই না?
তাহলে ধরো এটা হচ্ছে একটা পৃথিবীর সারফেস, আমি পৃথিবীর সারফেসটা এরকমভাবে আঁকছি, ঠিক আছে, আর বেশি আঁকছি না। তো এটা যদি পৃথিবীর সারফেস হয়, এখানে যদি একটা স্মল এম বডি থাকে, ধরো স্মল এম, আর পৃথিবীর পুরো মাসটা আমরা সেন্টারে ধরতে পারি, যে পৃথিবীর পুরো মাসটা সেন্টারে আছে। কেন? কারণ একটা স্ফেয়ার, তো একটা সিমেট্রি, স্ফেয়ার নয় পৃথিবী, তাও আমি স্ফেয়ার বলছি এটাকে, এবং সিমেট্রির জন্য আমি বলতে পারি তার পুরো মাস বা ভর কেন্দ্রে আছে, ঠিক আছে। তাহলে এবং এদের মধ্যে যদি সারফেসে কোনো বডি থাকে, তাহলে তাদের ডিস্টেন্সটা হয় আর, মানে হচ্ছে রেডিয়াস। তাহলে এখন তুমি স্পষ্ট এখান থেকে যে এফ ইকুয়াল টু কত হওয়া উচিত, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ওই বডিটার ওপর টোটাল যে পরিমাণ ফোর্স পৃথিবী দিচ্ছে, তাই না এখন, এবং সেটা অ্যাট্রাকটিভ এবং সেটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে নেছে, তাই না। তোমাকে যদি উপরে ছুড়ে ফেলে দেওয়া হয় আবার নিচে চলে আসবে, এটা লজিক। তাহলে এর ওপর যদি অ্যাক্সিলারেশন কাজ করতে পারে, সেই অ্যাক্সিলারেশনটা কি না, তো সেটাকে বলি আমরা কি ফিল্ড ইন্টেন্সিটি, তাই না, এক্ষুনি বুঝলাম ক্ষেত্র প্রাবল্য। তা সেটাকে কত লিখি আমরা, এফ বাই স্মল এম, তাই না, এফ বাই স্মল এম। তাহলে এফ এর ভ্যালুটা কত না, তো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আর বাই এম আছে মানে নিচে একটা এম গুণ করে দেবো, এ হচ্ছে লজিক আমার। তাহলে এম এম কেটে গেলে, সরি ঠিক আছে দেখো আবার লিখতে হবে আমাকে। তাহলে আমরা কি লিখছিলাম, অ্যাক্সিলারেশন সমান কত না, তো এফ বাই এম ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আর লিখছি না, হ্যাঁ এটা তো বুঝতে পারছো, জি এম বাই আর স্কোয়ার। এবং এই এটাকেই বা ফিল্ড বা আমাদের যে ফিল্ড ইন্টেন্সিটি, তাকে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবং এটা কত হবে জি এম বাই আর স্কোয়ার। তাই স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে লজিক। এবং এখান থেকে রিলেশনশিপটা খুব ভালো মনে রাখবে, অনেক জায়গায় আমাদের কাজে লাগবে, জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার, এই রিলেশনশিপটা অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে। তাই দেখো স্মল জি যদি কোনো একটা গ্রহের দেখো, তাহলে সেই গ্রহের মাসের ওপর ডিপেন্ড করছে এবং রেডিয়াসের ওপর ডিপেন্ড করছে। যেমন যদি পৃথিবী থেকে চাঁদের গল্পটা দেখো, চাঁদের মাস কম, তার জন্য কি হয়, তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অনেক কম, মাস তো কম পৃথিবী থেকে, তাই না, প্রায় 1/6 এরকম কিছু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তার উপর কাজ করে। তাহলে এই হলো আমাদের সিম্পল স্মল জি। তো স্মল জি রেডিয়াসের ওপর কীভাবে ডিপেন্ড করছে না, তো তোমার যদি রেডিয়াস বাড়ে, মানে কি যদি বডিকে তুমি উপরের দিকে তোলো, তাহলে কী হবে, তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কমে যাবে। আবার নিচের দিকে নামালেও তোমার দেখো রেডিয়াস কমছে, তার মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কমবে। তাহলে এই হচ্ছে ফর্মুলা আমাদের স্মল জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আমরা এই যে বিষয় নিয়ে স্যার বলছিলেন যে মহাকর্ষ অভিকর্ষ এবং প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে স্যার বুঝিয়ে দিলেন, আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না এরপর। স্যার একটা বিষয় জিজ্ঞেস করব যে এই চ্যাপ্টারটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে, বা ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা ভয় থাকে এই ফর্মুলাগুলো মনে রাখার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি ওয়েতে তারা এগুলো মনে রাখবে, যদি একটু বলেন। দেখো ফর্মুলা এরকমভাবে ফিজিক্সের সত্যি কথা বলতে গেলে মনে রাখতে পারলে তো খুবই ভালো, মনে রাখতেই হবে তোমাদেরকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তোমার বেসিক কনসেপ্ট লাগবে, তাই না। একটা ফর্মুলা বেসিসে অঙ্ক করে নেওয়া, এটা ম্যাথের ক্ষেত্রে পসিবল, বাট ফিজিক্সে নয়, কারণ তোমাকে ফিজিক্সের তাত্ত্বিক সেই লজিক জানতে হবে, নাহলে তুমি সেই অঙ্কটা পারবে না। যেমন ধরো নিউটনের ক্ষেত্রে এটা হয়, কিন্তু এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট বা গ্র্যাভিটেশন থেকে ক্লাস 7-এ মোট 7 নাম্বার আছে, 7 মার্কস। তো এটা খুব ভাইটাল চ্যাপ্টার, জয়েন্টের ক্ষেত্রে অবভিয়াসলি খুব ভাইটাল চ্যাপ্টার, নিচের ক্ষেত্রে ভাইটাল চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন প্রায় থাকেই। এবং WBCHSC যদি দেখো, ওয়েস্ট বেঙ্গল আমাদের যে 11 বোর্ড, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থাকে, ঠিক আছে। যেমন ধরো আমি এখানে যা করালাম, এখন যদি আমি কোয়েশ্চেন্স নিয়ে বলি তোমাদেরকে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, ঠিক আছে, এবং এর গাণিতিক রূপ দাও, তাহলে গাণিতিক রূপটা তোমাদের আমি করে দিলাম, F = gm1m2 বাই r স্কোয়ার, তাই না। আচ্ছা, এখান থেকে তোমাদের আর কি দিতে পারে, তোমাদের বলতে পারে যে ক্যাপিটাল জি বা মহাকর্ষ ধ্রুবকের সার্বজনীনতা ব্যাখ্যা করো, যেটা তোমাদেরকে আইনস্টাইনের আপেক্ষিকতা বললাম, সেটা নিয়ে কোশ্চেন দিতেই পারে, তাই না। আচ্ছা, শর্ট কোশ্চেন এখান থেকে কি দিতে পারে, ধরো যে এফ ভেক্টর বা মহাকর্ষ যে বলটা আমরা পেলাম নিউটনের, সেখান থেকে তার ভেক্টর রূপটা কি হতে পারে। দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বলটা নিউটনের 3rd ল মেনে চলে, এটাও তুমি দেখাতে পারো যে আকর্ষণ প্রত্যেকটা সমান বিপরীত, যেটা F21 ভেক্টর ইকুয়াল টু কত লেখালাম আমি, -F12 ভেক্টর, তাই না। এখান থেকে কোশ্চেন দিতে পারে মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে, ফিল্ড কাকে বলে, তাই না। আর কি দিতে পারে কোশ্চেন, ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, ঠিক আছে। এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির রাশিমালা নির্ণয় করো, স্মল জি = gm/r²। হ্যাঁ, এইটুকুই দিয়েছে অনেক সময় 2 মার্কসের জন্য পরীক্ষায়। তো এখান থেকে এই কোশ্চেনগুলো আমাদের ইজিলি অ্যাভেলেবেল থাকতে পারে বা আরও থাকতে পারে, ঠিক আছে। এর পরের যে পার্টগুলো থাকে সেখান থেকে কোশ্চেন থাকে কেপলারস 3rd ল প্রুভ করো, কেপলারস 2nd ল প্রুভ করো, মুক্তি দ্রুতি কাকে বলে, মুক্তি দ্রুতির প্রুফগুলো দিতে পারে আমাদের, ঠিক আছে। এবং এখান থেকে কী থাকে, কোয়েশ্চেন্স থাকে যে একটা কোনো দুটো বস্তুর মধ্যে কত দূরত্ব হলে পরে তাদের ফোর্স এত হবে, বা ঠিক আছে, যে আমি যদি রেডিয়াসকে এত % করে দিই, তাহলে তার গ্র্যাভিটেশন বা জি এর মান কত চেঞ্জ হবে।
এই সমস্ত কোশ্চেন এখান থেকে টোটাল 7 মার্কস থাকবে। সো আমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্টলি এই জায়গাগুলো পড়তে হবে খুব ডিটেল বা ভাইটালি, ঠিক আছে? তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এইখান থেকে 2 মার্কস তৈরি হতে পারে। তো আরও কত রকম কিছু হতে পারে তুমি এটা স্পষ্ট বুঝতেই পারছো যে এখান থেকে আরও কত ভাইটাল কোশ্চেন রেডি করা যেতে পারে আমাদের, তাই না? ঠিক আছে, তো আশা করি আর কিছু সময় আছে নাকি, 5-7 মিনিট। আর যে বিষয়টা স্যার বলছেন যে বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তাহলে প্রশ্নের উত্তর দিতে ভীষণ সুবিধা হবে। স্যার, যাদের মধ্যে একটু ভয়ভীতি থাকে বা যারা প্রিপারেশন নিচ্ছে, তো সেক্ষেত্রে এমসিকিউটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেইটা যদি একটু ছোট করে বলে দেন যে কোন কোন বিষয়গুলো থেকে এমসিকিউ আসতে পারে, তাহলে। আর আরেকটা বিষয় থাকে যে ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে তারা বইটাকে এড়িয়ে যায়, তো সেক্ষেত্রে পাঠ্যপুস্তকটাও কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে, সেই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, বই এড়িয়ে গেলে একদম চলবে না, তোমাদেরকে বই কিন্তু ডিটেল পড়তে হবে, একদম ডিটেল থরলি, ঠিক আছে? ভালো করে পড়তে হবে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তোমাকে পয়েন্ট আউট করতে হবে যে বই নোংরা হয়ে যাবে, এই জায়গায় দাগ দেবো না, এরকম নয় বাবা, ঠিক আছে? বই তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এবং তোমরা যে বই ফলো করো না কারো 11-12 লেভেলে, সেখানে দেখবে প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স দেওয়া আছে প্রত্যেক বইয়ের, এবং সেখানে খুব ভালো মার্জিনে দেওয়া আছে। আমি তো অনেকগুলো বই ফলো করি, একটা দুটো নয়, তো মার্কেটে অ্যাভেলেবেল মোটামুটি সব রকমের বইগুলো এখানে পাওয়া যাবে যেখানে এমসিকিউ আছে তোমার, ঠিক আছে? সেখানে 20টা 30টা 40টা যা এমসিকিউ আছে সেগুলো সলভ করো। তুমি আগে চেষ্টা করো নিজে কতগুলো পারছো এমসিকিউ, যে হ্যাঁ আমি এগুলোকে পারছি, এইগুলো আমার একদম হচ্ছে। এবার যেগুলো পারছো না সেগুলো তুমি স্যারকে জিজ্ঞেস করো যে স্যার এগুলো পারছি না, একটু করে দিন। বা তুমি নিজে ভাবো 2 মিনিট কেন, সারাদিন নাও একটা কোশ্চেনের জন্য, হ্যাঁ অন্য পড়া করো, তার মধ্যে অবচেতন মধ্যে সেগুলো ভাবো যে না এগুলো হবে। বিজ্ঞান বা সায়েন্স প্রশ্নই জাগে কি বা কেন, যে এই কোয়েশ্চেনটা আমাকে দিল কেন, হোয়াই, এখান থেকে আমি কি পেতে পারি এখান থেকে, তাই না? তো এবার এমসিকিউ এইগুলো যদি প্র্যাকটিস করার পর তোমার আরও এনাফ টাইম থাকে, অবভিয়াসলি থাকতে হবেই, তাহলে তুমি অন্যান্য বিভিন্ন রকমের বই আছে মার্কেটে সেগুলো তুলতে পারো, যেগুলো শুধুমাত্র প্র্যাকটিস সেট। আর বইয়ের প্রতি বা ফিজিক্সের প্রতি ফোবিয়া বা ভয়, দেখো কোনো কিছু ভয় করলে তো চলবে না। আমরা কোনো জিনিস এন্টারটেনমেন্টের জন্য, যেমন ধরো কেউ কার্টুন দেখে, কেউ মুভি দেখে, এটসেট্রা, সব রকম জিনিস দেখে, তো আমরা দেখো এন্টারটেনমেন্ট পাই ওখান থেকে, সেজন্য দেখি। তাহলে তুমি যদি পড়াশোনাটাকে অ্যাজ এ এন্টারটেনমেন্ট নাও, তাহলে কখনো তোমার এটা বোরিংনেস আসবে না যে না ফিজিক্স খুলতে হবে বা ম্যাথ খুলতে হবে, হোয়াট এভার, যে কোনো সাবজেক্টই না খুলতে হবে, তুমি সেটাকে এন্টারটেনমেন্ট আকারে নাও, তাই না? স্টিল যারা এন্টারটেনমেন্ট আকারে নেয় তারা দেখবে 30-40-50 বছর পর্যন্ত তারা দেখবে লাইব্রেরিতে নিয়ে গিয়ে বই খুলে বসে আছে, তাই না? তারা নিজেদের ঘরের মধ্যে ছোট্ট একটা হয়তো লাইব্রেরি তৈরি করেছে। তো এটা হচ্ছে ভালোবাসা বইয়ের প্রতি, যে তোমাকে ভালোবাসতেই হবে বইকে, না হলে তো তুমি যদি বইকে না ভালোবাসো, বই তোমাকে কী করে ভালোবাসবে? নিউটন থার্ড ল না, সব জায়গাতে অ্যাপ্লিকেবল। তো তাই তোমাকেও বইকে ভালোবাসতে হবে, তবে বই তোমাকে ভালোবাসা রিটার্ন দেবে, এরকম কিছু নয় যে তুমি পাবে না। আর ফোবিয়া বা এই ফর্মুলা মনে রাখার থেকে আমি বলবো বেটার ওয়ে তোমার যদি করো, পুরো চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে যেগুলো তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়েছে সেগুলো পয়েন্ট আউট করে, যেগুলো ক্লিয়ার হচ্ছে না, ধরো কোনো একটা পার্ট আছে আমাদের মুক্তি দ্রুতি বা এসকেপ ভেলোসিটিটা পারছো না, তুমি নিজে 2-3 বার পড়লে পারছো না, তখন তুমি স্যারের হেল্প নাও, যে স্যার এটা পারছি না একটু বলে দিন, বা কোনো সিনিয়র দাদা থাকলে দাদার হেল্প নাও, যে এটা তো পারছি না একটু বলে দাও, ঠিক আছে? এখন তো সব জায়গাতে অ্যাভেলেবেল, এবং ইউটিউব এভরিথিং সব জায়গাতেই আছে। তো তুমি এগুলো ফলো করো, বেটার অপশন হবে। এবং আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো সেগুলো জয়েন্ট বা নিট, সেগুলো তো জানোই এমসিকিউ বেসিসে হয়, তো তোমাকে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতেই হবে। তো বইয়ের পেছনে যে এমসিকিউগুলো আছে অবশ্যই করো, সেগুলো তো খুব দরকারি, অবশ্যই করবে। তার সঙ্গে যদি প্র্যাকটিস সেট থাকে তাহলে তো আর কিছু বলার নাই, তাহলে তো খুবই ভালো, আরও বেটার হবে। এবং তার সঙ্গে কিন্তু ব্রড কোয়েশ্চেন লেখা তোমাদেরকে প্র্যাকটিস রাখতে হবে। ও বেসে যে আমি এত কিছু পড়িয়ে দিলাম, বলে দিলাম, এগুলো যেন আমি অ্যাকচুয়ালি মুখে যেগুলো বলছি সেগুলো যেন লিখতে পারি, তাই না? নাহলে তো সমস্যা পড়বে। এগুলো লিখতে হবে তোমাকে, যে ধরি M1 M2। অনেকে কী করে শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার করার সময়, ধরো কোয়েশ্চেন দিল নিউটনের মহাকর্ষ সূত্রটা লিখো, মহাকর্ষ সূত্রটা বিবৃতি করে দিল যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দিয়ে ডাইরেক্ট চলে এলো F প্রপোর্শনাল টু M1 M2। নো মিন্স নো, এটা নয়। তোমাকে এখানে বলতে হবে ধরি M1 একটা ভর, M2 আর একটি ভর, তারা পরস্পর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, এবং এদের মধ্যে যে আকর্ষণ বা আকর্ষণ বল কাজ করবে সেটার মান ইজ প্রপোর্শনাল টু, এইভাবে শুরু করবে, তবেই না তোমার খাতাটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা একটা ভালো জায়গায় দাঁড়াবে খাতা। আদারওয়াইজ তো ওই রকমভাবে লিখে দিলে তো মনে হবে যে বমি করে চলে এসেছে, তাই না? তোমাকে খাতাটাকে ভালোভাবে সাজাতে হবে, গোছাতে হবে, তোমাকে নাম্বার কেড়ে নিতে হবে স্যারের কাছ থেকে। স্যার নাম্বার দিতে চাইবে না, আমি পেন খুলে নাম্বার দিতে চাইবো না, তোমাকে নাম্বারটা কেড়ে নিতে হবে যে ইয়েস, এবং খাতাটাকে তোমাকে ডিলাইটফুল করতে হবে, খুব ভালো সাজিয়ে গুজিয়ে লিখতে হবে, ঠিক আছে? এই বলে এই নয় যে ছবিতে ফুল টু লেখে আসবে খাতায়, ওরকম কিছু নয়। তোমাকে ফিজিক্সটাই খুব ভালোভাবে লিখতে হবে, বুঝতে পেরেছো? তো এইভাবে যদি ফলো করো, আই থিঙ্ক ইট উইল বি মাচ মোর বেটার ফর ইউ। আর সামনেই যেমনটা বলছিলেন যে উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট যারা দেবে, সেক্ষেত্রে অনেক চ্যাপ্টার থাকে, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী দুটো মিলিয়ে যেহেতু হয়, কোন কোন চ্যাপ্টারগুলোর ওপর ছাত্রছাত্রীরা একটু জোর বেশি দেবে?
দেখো যদি ক্লাস 11 বলি, যেহেতু আজকে 11 নিয়ে আলোচনা করছি, যেদিন 12টা থাকবে সেদিন 12টা বলে দেবো। 11 নিয়ে দেখো গ্র্যাভিটেশন থেকে তোমাদেরকে করতে হবে, এখান থেকে থাকবেই কোয়েশ্চেন, প্রায় থাকেই, ঠিক আছে। যেখান থেকে থাকবে ধরো তোমার ভেক্টর থেকে কোয়েশ্চেন থাকে, নিউটনস লজ অফ মোশন ইনক্লুডিং তোমার ফ্রিকশন সেটাও থাকবে, ঠিক আছে। তার সঙ্গে তোমার বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন যেটা আছে সেটাও থাকবে। এখান থেকে কোয়েশ্চেন ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে একটা কোয়েশ্চেন তুমি কমন পাবেই, ম্যাক্সিমাম থাকে, দুটো তিনটেও থাকতে পারে কোনো কোনো সেটা বলা যায় না। তো এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি অবভিয়াসলি কমন পাবে। যেমন তোমাকে অ্যাভয়েড করা যাবেই না সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন বা অসিলেশন যে জায়গাটা, ঠিক আছে, সেই অসিলেশন পার্ট তোমাকে একদম অ্যাভয়েড করা যাবে না। থার্মোডাইনামিক অ্যাভয়েড করা যাবে না। এই পার্টগুলো থেকে খুব হেভি কোয়েশ্চেন থাকে, ভালো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। আর তুমি যদি বলো অ্যাভয়েড করতে, বোর্ডের ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে অ্যাভয়েড বলবো না, আমি কোনো জিনিসকে অ্যাভয়েড করতে বলি না। তো ওয়েটেজের দিক দিয়ে কম যদি বলি আমি, দেখো এই দিক দিয়ে তাহলে তুমি বলতে পারো যে যেগুলো আমাদের প্রসারণ বা আমাদের প্রপার্টিজ অফ ম্যাটার আছে সেগুলো থেকে তুমি একটু যদি ওয়েট মানে অ্যাভয়েড করতে পারো। এবার এগুলো থেকে কোয়েশ্চেন অনেকটা ইজি থাকে অনেক সময়, আবার অনেক সময় কঠিন থাকে। আর এখন তো সিস্টেম পুরোপুরি আলাদা জয়েন্টে, তোমরা নিজেরাই জানো যারা যারা প্রিপারেশন নিচ্ছ যে কীভাবে কোয়েশ্চেন দেয় ওরা। তো এইভাবে এখন বলা মুশকিল যে কোনটা ওয়েটেজ বেশি। তবে যেগুলো বলছি যে এই গ্র্যাভিটেশন, এটা কিন্তু একদম মাস্ট চ্যাপ্টার, সেজন্য আমি গ্র্যাভিটেশন নিয়ে একটু আলোচনা করলাম তোমাদের আজকে, কারণ যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো খুব ওয়েটেড চ্যাপ্টার। যেমন অসিলেশন খুব ওয়েটেড চ্যাপ্টার, বা ধরো তুমি থার্মোডাইনামিক্স খুব ভালো চ্যাপ্টার, এগুলো তোমাকে করতে হবে। যেমন তোমাদের কাইনেম্যাটিক্স বলো, নিউটনস লজ অফ মোশন বলো, সার্কুলার মোশন বলো, আর তোমাদের স্থিতিবিজ্ঞান যেটা আছে স্ট্যাটিক্স, এবং দৃঢ় বস্তুর ঘূর্ণন বা রিজিড মোশন বা সিস্টেম অফ পার্টিকেল, এই চ্যাপ্টারগুলো যদি খুব ভালো করে করো ইজ মাচ মোর বেনিফিশিয়াল, তোমাদের জন্য খুব বেনিফিট করবে বা কাজে দেবে এগুলো। আর বাকি যেটুকু থাকলো তোমাদের কি স্থিতিস্থাপকতা বলো বা ইলাস্টিসিটি, উৎস্থিতিবিদ্যা, বা তোমাদের বায়ুমণ্ডলীয় চাপ বা তরল প্রসারণ, কঠিনের প্রসারণ, গ্যাসের প্রসারণ, ক্যালোরিমেট্রি, ঠিক আছে, রেডিয়েশন মানে হচ্ছে সঞ্চালন, এই পুরো পার্টটা এটা আলাদা আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টে দেখো যদি, ঠিক আছে। তো এখান থেকে থাকে কোয়েশ্চেন, না থাকার নয়, কিন্তু অল্প সংখ্যক। তবে ওয়েট তুমি এগুলোতে দাও, এগুলো হচ্ছে আমাদের মেন চ্যাপ্টার। এইগুলো যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যায় একবার, কারণ এগুলো খুব ভারী চ্যাপ্টার, তাহলে তোমার ইন ফিউচার আর ওগুলো নিয়ে ভাবতে হবে না, ওগুলো নিয়ে কোনো সমস্যাই করবে না, এগুলো আসল জায়গায় করো। সেজন্য গ্র্যাভিটেশন যদি আমি নেক্সট কোনো আসি সেটা এই অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করবো। অনেক ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আর তোমরাও যারা অনুষ্ঠান দেখছিলে, আরও তোমরা ফোন করবে, তাহলে আরও আমাদের অনুষ্ঠান কম্প্যাক্ট হবে, আরও আমরা আলোচনার মধ্যে দিয়ে তোমাদের অসুবিধাগুলো তুলে ধরতে পারবো। আজ আপাতত এই পর্যন্তই। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।